এক পেশে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলেই হারানো। রিশাদ হোসেনের ঘূর্ণির পর ওয়েস্ট ইন্ডিজ কি দ্বিতীয় ম্যাচেও স্পিন পরীক্ষা দিবে? কেননা দ্বিতীয় ম্যাচের আগে ঠিক গতকাল সন্ধ্যায় বা সন্ধ্যার একটু পর বাংলাদেশ স্কোয়াডে নাসুম আহমেদকে ইনক্লুড করেছে। তাতে কি আমরা ধারণা পেতে পারি যে সেকেন্ড ম্যাচে বাংলাদেশ 4 স্পিনার এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজাবে? এইসব নিয়েই কথা বলতে আমাদের সঙ্গে আছেন সমকালের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেকান্দার আলী। আমরা এখন তার সঙ্গে কথা বলবো। সেকান্দার ভাই, গতকাল যেটা দেখলাম যে নাসুমকে ইনক্লুড করা হলো, সৌম্য সরকার যদি 11-এ থাকেন তাহলে তো একটা বোলার থেকেই যাচ্ছে, সঙ্গে মুস্তাফিজুর রহমান। আগামীকালকের ম্যাচে কি আমরা 4 স্পিনার দেখতে পারবো একাদশে, এমন কি কোনো ইঙ্গিত আছে? দেখুন, এরকম সম্ভাবনা কিন্তু সবসময় থাকে। এই সম্ভাবনা এক্সিকিউট করতে পারবেন তখনই যখন আপনার কন্ডিশন ডিমান্ড করে। আগামীকালের উইকেট কেমন হয় সেটা দেখার পরে কোচিং স্টাফ কিংবা টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারা বলতে পারবেন যে এই ডিসিশনটা আমরা নিতে পারবো। তবে আমার মনে হয় যে এখানে 4 জন স্পিনার খেললেও খেলতে পারে। কেন খেলতে পারে? কারণ হচ্ছে যে আপনার লাস্ট গেমে দেখেছেন যে পেস বোলাররা কিন্তু ওই রকম সাকসেস হয়নি এবং আপনার বোলিং কিন্তু খুব একটা বেশি করেনি। যেহেতু করেনি সেহেতু আপনার স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2 জন পেসার খেলানোর কোনো প্রয়োজন দেখি না। আপনার যদি এখানে 4 জন স্পিনার খেলে আর 1 জন পেসার খেলে তাহলে 5 জন বোলার হলো জেনুইন বোলার। তার সঙ্গে আপনার একজন অকেশনাল যিনি রয়েছেন সাইফ হাসান, তিনি তো 2-3 ওভার করে দিতে পারবেন। মেহেদী হাসান মিরাজ তো অলরাউন্ডার, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে 4 জন স্পিনার খেলালে অবাক হব না, কারণ বাংলাদেশে এরকম কন্ডিশনে এরকম আগেও খেলেছে, ম্যাক্সিমাম স্পিনারদেরকে ইউটিলাইজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যদি 4 স্পিনার না খেলায় তাহলে নাসুমকে অন্তর্ভুক্তি কেন? কথা হচ্ছে যে নাসিমের যেহেতু হোম সিরিজ যে কোনো সময় তো অন্তর্ভুক্ত করা যায়, দলে ডাক দিয়ে নিয়ে নেওয়া যায়, তো সেটা না করে কেন নাসুমকে একেবারে টিমের মধ্যে ইনক্লুশন করা হলো সিরিজ ম্যাচের আগে? ফার্স্ট ম্যাচের পরে যখন দেখছে এই হচ্ছে টার্নিং উইকেট এবং ভালো করছে, তানভীর ইসলাম ভালো বোলিং করছে, কিন্তু তার চেয়েও নাসুম এখানে হয়তো বেটার বোলিং করতে পারবেন। কেন বেটার বোলিং করতে পারবেন? কারণ নাসুমের কন্ট্রোলিং ভালো, স্পিনের, হ্যাঁ রাইট। তো সেই জায়গায় যখন একজন বোলার আপনার কন্ট্রোলিং করতে পারে, রান চেক দিতে পারে, সেই সময় সেই রকমের বোলাররা কিন্তু ব্রেক থ্রো দিতে পারবে। এখানে টার্ন যত বড় তখন যদি কন্ট্রোল লাইন লেন্থ ঠিক থাকে, স্পিন করে বল অটো স্পিন করে, তো সেক্ষেত্রে দেখবেন যে ভেতরে ঢুকে আউট বোল্ড হয়ে যেতে পারে, আবার হয়তো এলবি হতে পারে। তো সেই ক্ষেত্রে এই সুযোগটা হয়তো নেওয়ার একটা চেষ্টা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আবার এমনও হতে পারে যে তানভীর ইসলামকে যদি 3 জন স্পিনার খেলায়, তানভীর ইসলামকে বিশ্রাম দিয়ে নাসুমকে এখানে সুযোগ দিয়ে দিতে পারে, কারণ আপনার স্পিনার লাগবেই। আপনার যদি নেক্সটে অনেকগুলি সিরিজ খেলবে, আগামী বছর খেলবে, তো এই জায়গাগুলো তো হোমে, তো এই জায়গায় যদি আপনার স্পিনারদেরকে বিল্ড আপ না করেন, আপনার তো বাহাতি অলরাউন্ডার নাই সাকিব আল হাসান চলে যাওয়ার পরে, যেহেতু অলরাউন্ডার নেই সেই ক্ষেত্রে আপনার সাকিব 1-এর ভিতর 3 ছিলেন। সাকিব থাকলে আপনার ফিল্ডিং, তাছাড়া সাকিব থাকলে বোলিংটা আপনার বিলাসিতা করার একটা জায়গা থাকতো, সেই বিলাসিতা করার জায়গা এখন আর নেই। আপনাকে যদি একজন জেনুইন বোলার নিতে হয় তাহলে সেক্ষেত্রে ব্যাটিংয়ে শর্ট পড়ে। তো এই ব্যালেন্সটা করতে গিয়ে বাংলাদেশকে যেটা করছেন, নাসুমকে অথবা বেটার একজন স্পিনার যদি থাকে আপনার হাতে, তো সেই স্পিনারকে দিয়ে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার অ্যাচিভমেন্টের বা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো নাসুম আমার কাছে মনে হয় এখন ছন্দে রয়েছে। আপনি যদি তানভীর ইসলামের কথা বলেন, শ্রীলঙ্কায় তিনি 5 উইকেট পেয়েছেন, কিন্তু আদার দেন আপনার আরব আমিরাতে কিন্তু সেই রকম সফল হতে পারেননি। আবার এখানে গত ম্যাচে আমরা যেটা দেখেছি 40+ রান দিয়েছেন। ইকোনমি খুব বেশি খারাপও না, খুব বেশি ভালো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে নাসুম থাকলে এখানে মোট মানে হতো, এফেক্টিভ হতো। এখানে আমি রাজ্জাকের সঙ্গে কথা বললাম, উনি সাবেক সিলেক্টর, এখন বিসিবি পরিচালক, ওমেন্স উইংয়ের চেয়ারম্যান। ওনার কাছে জিজ্ঞেস করলাম, উনি বললো যে নাসুম এখন অনেক ভালো ছন্দে আছে, ফর্মে আছে। উনি থাকলে নাসুমকে নিতেন কিনা আমি জানি না, নাসুমকে ইনক্লুশনকে তিনি পজিটিভলি দেখেছেন। আমিও সেই জায়গায় মনে করি যে কন্ডিশনটা তৈরি করা হয়েছে সেই কন্ডিশনে ইমপ্লিমেন্ট করার জন্য এই জায়গায় নাসুমকে সুযোগ দিলে বাংলাদেশ বেটার ফল পাবে। আমাদের সময় যখন একটা সময় যখন সাকিব আল হাসান ছিলেন, আমাদের তো 2 জন বাহাতি স্পিনার তেমন খেলানোর সুযোগ ছিল না বা খেলাতাম না। হয়তো 2-1টা সিরিজে তাইজুল ইসলাম এবং সাকিবকে খেলানো হয়েছে। এবার যেহেতু সামনের দিন আসছে, আমাদের দৃশ্যপট চেঞ্জ হচ্ছে, 2 বাহাতি স্পিনার বাংলাদেশের জন্য নতুন দিনের শুরু কিনা? দেখুন, এই জিনিসটা আপনার হয়তো অনেক পরে এসছেন বলে অনেক কিছু আপনারা
খেয়াল করেননি, কিন্তু স্ট্যাট যদি দেখেন সেটা ক্ষেত্রে আব্দুর রাজ্জাক এবং সাকিব আল হাসান কন্টিনিউয়াসলি একসঙ্গে খেলেছেন, হ্যাঁ, অনেক বছর। আবার ধরেন যদি আপনার মোহাম্মদ রফিক যখন ছিলেন এই সময়টা কিন্তু সাকিব আল হাসানরাও দলে ছিলেন। আপনার বিশ্বকাপের মঞ্চে দেখেছেন রাজ্জাক খেলেছেন, সাকিব আল হাসান খেলেছেন, রফিক হাসান। তাহলে এই যে 3-4জন থাকতে পারে, যদি আপনার স্ট্রেংথ কোন জায়গায়, আপনার যদি স্ট্রেংথ হয় পেস বোলিং, কন্ডিশন যদি পেস বোলিংকে সাপোর্ট করে তাহলে পেস বল দিয়ে খেলবেন। এখানে মাশরাফি বিন মুর্তজা 4জন পেসার নিয়ে খেলেছেন 2015-16 সালে। তো খুব হাই ছিল আপনার ওইখান থেকে আমাদের উত্থান আসলে বিশ্বকাপ দিয়ে উত্থানের শুরু। তার পরবর্তীতে আপনার 2021-22 সাল পর্যন্ত বাংলাদেশ ডমিনেট করে খেলেছে। 23 সাল থেকে বাংলাদেশের আবার ট্রানজেকশন পিরিয়ড শুরু হয়েছে, হ্যাঁ, ট্রানজেকশন শুরু হয়ে গেছে, কারণ মাশরাফি চলে গেছেন, তারপরে আপনার তামিম ইকবাল নেই দলে, দুজন সাকিব আল হাসান ছিল 23-এ ছিলেন বিশ্বকাপে, মাহমুদুল্লাহ ছিলেন, বাট মুশফিকও ছিলেন, এই 3জনই ছিলেন, বাট আপনার ক্লিক করতে হলে যেরকম একটা পরিবেশ লাগে, এনভায়রনমেন্ট লাগে, সেই এনভায়রনমেন্টটা ছিল না। এখন যেটা বলছেন আপনি যে 2জন বাহাতি স্পিনার থাকলে এখানে যদি একজন আবার এদের মধ্যে অলরাউন্ডার হতেন তাহলে খুব ভালো হতো। নাসুম ব্যাটিংটা পারেন, এই জন্য নাসুমকে আমার মনে হয় যে নাসুমের ইনক্লুশনটা বেটার। নাসুমকে যদি আপনি ক্যারি করেন, নাসুম কিন্তু ভালোই খেলছিল, 18টা ওয়ানডে খেলেছে। চন্দিকে হাতুর সিংহের সঙ্গে যদি তার সেই ঝামেলাটা না হতো তাহলে তিনি হয়তো ক্যারি করতেন কন্টিনিউয়াসলি, এতদিনে তিনি পুরোপুরি সেটেল হয়ে যেতেন। এখন মিরাজ আবার তানভীর ইসলামকে পছন্দ করেন, আমি যতটুকু বুঝতে পারি। তো মিরাজ যখন প্রত্যেক ক্যাপ্টেনের একদম লাইকিংস ডিসলাইকিংসের ব্যাপার থাকে, তার সঙ্গে কমফোর্টের একটা ব্যাপার থাকে। তবে আপনার টিমের জন্য যে বেনিফিটেড হবে, যে মোর এফেক্টিভ হবে, যাকে দিয়ে আমার কাজ হবে, লাভ হবে, তাকে নেওয়াটাই উত্তম। আপনি যদি কাউকে পছন্দকে বেশি গুরুত্ব দেন তাহলে বাংলাদেশ কোনোদিন ভালো দল হতে পারবে না। আপনার ধোনিদের সঙ্গে অন্য প্লেয়ারদের মানে স্টেট গ্যাঞ্জাম থাকে, আমরা যেটা বলি যে বিরোধিতা থাকে, তারপরে পক্ষপাতিত্বের ব্যাপার থাকে, তারপরে আপনার লাইকিংস ডিসলাইকিংসের যেটা বললাম, সেই জায়গা থেকে তারা কিন্তু দিন শেষে তাদের দেশের কথা চিন্তা করে এবং সিলেকশন প্যানেল বেস্ট প্লেয়ারদের নেয়। একটা দুটা পছন্দের তো থাকবেই। তো এখানে যদি বিরাজজিৎ যতটুকু জানলাম এই সিরিজে সে দল নির্বাচনের ক্ষেত্রে তানভীরকে প্রেফার করেছে, তো আগেই সে প্রথম থেকেই আছে, কিন্তু যেটা কাজটা করেছে সিলেক্টরদের বলেছেন যে আপনারা যেটা দেন আমার রেজাল্ট দরকার, কারণ তার রেজাল্ট না পেলে তো তখন তার ক্যাপ্টেন্সি ছুটে যাবে, তখন তার কিন্তু এই কেরামতি থাকবে না, তার যে ডিমান্ড সেটাও কমে আসবে। সেখানে আপনি বলছেন যে কন্ডিশন বুঝে আমরা একাদশ সাজাবো, কিন্তু এই মুহূর্তে আমরা স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলছি, সামনে হোম ম্যাচ, অনেকগুলো হোম ম্যাচ, সেখানে আমরা হয়তো স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলবো বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য। কিন্তু যখন আমরা বিশ্বকাপে যাব, বিশ্বকাপটা কিন্তু দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে, সেখানে কিন্তু আপনি স্পিন ফ্রেন্ডলি উইকেট পাবেন না। তো এই জিনিসটা কি শেষ পর্যন্ত বিশ্বকাপে গিয়ে আমাদের ব্যাকফায়ার করতে পারে কিনা? হতে পারে, নাও হতে পারে এই কারণে যে আপনি যদি পরবর্তী প্রিপারেশনগুলি ভালো না নেন, আপনার যখন আপনার কোয়ালিফাই করার মতো অবস্থায় চলে যাবেন, তার পরবর্তীতে আপনি যখন দেখবেন নিশ্চিত আপনি আর র্যাঙ্কিংয়ে 9 নামবেন না বা তার পরেও নামবেন না, তো সেই সময়ে যদি আপনি তখন আপনার বেটার উইকেটে খেলতে হবে। বেটার উইকেট কি, আপনার 2026-27 সালের মার্চে হলো আপনার কোয়ালিফাইং নিশ্চিত হবে, 30শে মার্চে। তার পরবর্তী এপ্রিল, মে, জুন, জুলাই, অনেকগুলি মাস, 4 মাস পাচ্ছেন, অক্টোবর, জুলাই, 5 মাস সময় পাচ্ছেন। এই 5 মাসের মধ্যে আপনি ফুল প্রিপারেশন নেবেন একেবারে স্পোর্টিং উইকেটে, আপনার ফার্স্ট উইকেটে যত ভালো উইকেট নেওয়া যায়। ওটা হচ্ছে আপনার টিম পলিসি, এবং টিম ম্যানেজমেন্ট যারা থাকবে তারা তো পলিসি দেবেন, এই ক্রিকেট অফস যারা রয়েছেন এবং যারা এখানে গবেষণা করেন, মানে এই যে আমাদের এখানে তো গবেষণার সেল নাই, যেমন আপনার এর আগে ইয়েকে নেওয়া হয়েছিল, অস্ট্রেলিয়ান এইচপির যে ছিলেন ডেভিড হেম্প, উনি কিন্তু এই যে রিসার্চের জায়গাটা ছিলেন। এরকম একজনকে রাখতে হবে যে কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় এই জিনিসগুলো নিয়ে গবেষণা যদি করা থাকে, একটা সেল থাকে, তাহলে সুবিধাটা কি, তারা যে ইনপুটটা দিবে, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, ক্যাপ্টেন্স এনাদের সঙ্গে মিটিং করবেন। হ্যাঁ, এই কাজটা তো সিলেকশন প্যানেলও করতে পারে। আবার ক্রিকেট পরিচালন বিভাগে যিনি রয়েছেন তিনি তো একজন কোচ, তিনিও বসে করতে পারেন। এই যে তারা প্যানেল, কোচিং প্যানেলের সঙ্গে কারা করবেন, আপনার নির্বাচক কমিটি, নির্বাচক প্যানেল, এই যে তারা যদি সবাই মিলে একসঙ্গে এই আউটপুট এবং ডিসকাশনটা করে, তাহলে আমার কাছে মনে হয় এই যে উন্নতিটা র্যাপিডলি হবে, খুব দ্রুত হবে। কোন জায়গায় ব্যাকআপ, এখানে যারা খেলবেন এই কন্ডিশন তো সব ফর্মেটে আপনি খেলবেন না, শুধুমাত্র ওয়ানডে ফর্মেটটা খেলবেন, টি20 বাইরে চলে যাবে। আপনার ধরেন এই সিরিজটা যদি হোয়াইট ওয়াশ করেন তাহলে আপনি 8-9 উঠে আসবেন। 9 ওঠার পরের সিরিজ কার সাথে, আয়ারল্যান্ডের সাথে। আয়ারল্যান্ডের সঙ্গে সিটটা জিতলে সেটা হয়তো আপনার 8-এ নিয়ে আসতে পারে। 8-এ নিয়ে আসলে তার পরবর্তীতে আপনার
পরের বছর গিয়ে আপনার আছে ইন্ডিয়ার সঙ্গে সিরিজ পরেও, হ্যাঁ T20 ওয়ার্ল্ড কাপের পরে কয়েকটা সিরিজ আছে, একটা নিউজিল্যান্ড, একটা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান আসবে, জিম্বাবুয়ে। হ্যাঁ জিম্বাবুয়েরটা ধরলাম আমি, জিম্বাবুয়ের সিরিজটা চ্যালেঞ্জ হবে, কিন্তু আপনি হোমে ভারতের সঙ্গে আপনি সব জিতবেন তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আপনার দুটা যদি সিরিজটা যদি জিতেন পয়েন্ট গেইন হবে, তার মানে আপনার 7 এবং 8 থাকার খুব চান্স আছে, পসিবিলিটি আছে। সেই জায়গা থেকে আমি বলবো যে কখনো কখনো আপনি দুটা ম্যাচ যদি এখানে রাখেন, দুটা ম্যাচ যেন 100% আপনি ইমপ্লিমেন্ট করবেন, করার পর থার্ড ম্যাচটা গিয়ে যেন আপনি ওখানে স্পোর্টিং উইকেটে খেলেন। আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের প্রেক্ষিতে আপনি উত্তর দেবেন এবং ওই উত্তরের প্রেক্ষিতে আমি আপনাকে আবার একটা প্রশ্ন করব। সেখানে আপনি তো বিকেএসপি স্টুডেন্ট ছিলেন, আপনি কি সায়েন্সে পড়েছেন না কমার্সে না আর্টসে? আমি সায়েন্স আর্টস দুটোই পড়েছি। ম্যাট্রিকে সায়েন্স ছিলাম, ম্যাট্রিকে সায়েন্সে ছিল, ইন্টারমিডিয়েট গিয়ে আমাদের খেলার কারণে আমরা আর ক্লাস করতে পারি না, যে কারণে আমাদের হ্যাঁ। সেখানে আপনি ক্লাস 9-10 2 বছর সায়েন্সে পড়েছেন। আপনি 2 বছর সায়েন্সে পড়ার পরই এসএসসি পরীক্ষা দিয়েছেন, এবং এসএসসি পরীক্ষা আমাদের জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা। এখন তো জেএসসি পিএসসি আছে, সেটা আমাদের সময় ছিল না। এখন আপনি যেটা বললেন যে আমরা বিশ্বকাপ কোয়ালিফাইং এর আগ পর্যন্ত স্পিনিং উইকেটে খেললাম, এখন আমি যদি প্রি টেস্ট পর্যন্ত সায়েন্সে পড়লাম, হঠাৎ করে আমাকে বলা হলো যে আমি টেস্টে গিয়ে টেস্ট পরীক্ষা থেকে আমি কমার্সে চলে যাব, আমার কি 6 মাস এনাফ যে আমি এসএসসি পাস করতে পারবো, ভালো রেজাল্ট পেতে পারবো? সেক্ষেত্রে কি আমাদের 6 মাস এনাফ কিনা যে আমরা বিশ্বকাপে ভালো রেজাল্ট আনতে পারবো? ডিপেন্ডস করে আপনি কতটা স্মার্ট। যদি আপনি স্মার্ট হন, আপনার টিম যদি স্মার্ট হয়, আপনার ম্যানেজমেন্ট যদি স্মার্ট হয়, তাহলে বাংলাদেশের ভালো করা বা 6 মাসে যে কোনো বিশ্বের যে কোনো দলকে প্রিপেয়ার করে ফেলা যায়। এটা হচ্ছে যে 1 বছর পেলে আরও বেটার, কিন্তু আপনি তো শুধুমাত্র আন্তর্জাতিক সিরিজগুলো এখানে এইরকম কন্ডিশন বানিয়ে খেলছেন, কিন্তু আপনার দুটা ডোমেস্টিক পাবেন। দুটা ডোমেস্টিক বলতে আপনার হলো ঢাকা প্রিমিয়ার লিগ যদি কন্টিনিউ করতে পারেন, হয় আপনার মানে হয় আমি বলছি, যেহেতু একটা কেওয়াত চলছে এই মুহূর্তে, সেটা যদি চলে হয়, তাহলে আপনি যেটা করবেন সেটা হলে ফুললি স্পোর্টিং উইকেটে খেলবেন, ফুললি স্পোর্টিং উইকেটে খেলবেন। একটা উইকেট বা একটা ভেনুর উইকেট রাখবেন শুধুমাত্র স্পিন ট্র্যাক, এরকম স্পিন ট্র্যাক যেটা তারা যেন কোপ আপ করতে পারে। আপনার সাউথ আফ্রিকাতে যে উইকেটগুলো হবে সেখানে আপনার মোটামুটি স্পোর্টিং উইকেট হবে। সেই স্পোর্টিং উইকেটে যখন আপনি ডোমেস্টিকে খেলে অভ্যস্ত থাকবেন, তখন আপনি 6 মাসে কোপ আপ করতে পারবেন। আর আপনি তো জানি না, আপনি তো শুধু আজকে খেলছেন না, আপনি কন্টিনিউয়াস বছরের পর বছর খেলছেন, তো আপনি খেলাটা ভুলে যাবেন না। এখন ঘটনা হচ্ছে আগে যদি হয়, যেটা T20 ওয়ার্ল্ড কাপের আগে হয়েছিল 2021 সালে, সেইটা আপনার জন্য ব্যাকফায়ার করছে, এবং ওভার কনফিডেন্স ছিল এবং ফেক কনফিডেন্স ছিল। আমাদের অনেক সময় হয় কি, আমরা তো অনেক বছর ধরে খেলছি, অনেক সময় দেখে মনে হয় না যে আমরা আসলে আদৌ অনেক বছর ধরে খেলছি, অনেক বছর ধরে খেলছি আর কি। তো এই কারণেই আপনাকে প্রশ্নটা করা। আরেকটা ইম্পর্টেন্ট লাস্ট কোশ্চেন আমি আপনার সঙ্গে শেষ করবো। আগামীকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কতখানি বাংলাদেশের পরীক্ষা নিতে পারে, যেহেতু তারাও একজন স্পিনার আকিল হোসেন এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মোস্ট প্রবাবলি 1-3 এর মধ্যে তিনি আছেন, এবং খুব ভালো একজন স্পিনার, লেফট আর্ম স্পিনার। উনি কালকে সকালে বা আজকে রাত্রে ল্যান্ড করবেন। ওয়েস্ট ইন্ডিজও চেষ্টা করবে বাংলাদেশকে একটু চেপে ধরার। কি মনে হচ্ছে আগামীকালকের ম্যাচের ফলাফলটা কি হতে পারে, এবং টসটা কতখানি ইম্পর্টেন্ট? ফার্স্ট গেমে কিন্তু টস হেরেছিল এবং বাংলাদেশকে ফার্স্টে ব্যাটিং করতে হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনার যারা ব্যাটার রয়েছে, আমি বলবো যে যদি আগে ব্যাট করতে হয়, আপনি এমনভাবে খেলেন টপ অর্ডার, যেন আপনি দেখেছেন যে এখানে ফার্স্টের কয়েক ওভার 4-5 ওভার আপনি থাকে মুভমেন্ট থাকে মানে বাউন্স হয়, তারপরে আপনার গতি পায়। তো সেই ক্ষেত্রে আপনার এই কয়টা বল আপনার সার্ভাইভ করতে, 5 ওভার আপনার যদি সার্ভাইভ করে এখানে 20ও করতে পারেন, পরবর্তীতে যদি এটা ক্যারি করে আপনি যদি 70-80 করে ফেলতে পারে ওপেনার কেউ একজন, তাহলে দেখবেন এই রানটা 250+ হয়ে যাবে। আর 250+ যে কোনো দল, বিশ্বের যে কোনো দল, অস্ট্রেলিয়া হোক, এখানে কিচ্ছু করতে পারবে না বাংলাদেশের সামনে। এখন 207 রান নিয়ে আপনি 133 রানে অল আউট করেছেন, তার মানে হচ্ছে যে আপনার ডিফেন্ডের 74 রানের, এইটা যদি আপনি 250 রানে নেন, ওর প্যানিকড হয়ে যাবে। তো এই প্যানিকড হয়ে যাওয়ার অর্থ হলো তার অল আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি আপনার সেকেন্ড ডে ব্যাট করতে হয়, যেহেতু ডিউ থাকে, আর এই ডিউটাকে কাজে লাগিয়ে আপনার তাদের উপরে চড়াও হয়ে আপনি ভালো রান করতে, যদিও তখন আপনি তাকে যদি বান্ডেল আউট করেন 180-তে 170-তে, সেইটা একটা ব্যাপার। আপনি কতটুকু ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারলেন। বিশেষ করে বোলিংয়ে যদি আপনি ফার্স্টে বোলিং করেন, তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে আপনি 170-180-র মধ্যে তাকে বান্ডেল আউট করবেন। আর যদি বান্ডেল আউট 200+ হয়, তাহলে আপনার জন্য কিন্তু একটা চাপ তৈরি হবে, চ্যালেঞ্জ হয়ে যাবে। সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য ব্যাটারদের সাইকোলজিটা রয়েছে, সেই সাইকোলজিটাকে এমনভাবে মানে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাকে স্ট্যান্ড করতে হবে যে আমি এখানে যাব, ধরবো এবং খেলাটা আমি শেষ করে দিয়ে আসবো। যদি ওপেনার বা টপ অর্ডার, হ্যাঁ টপ অর্ডার যদি কেউ এই মেন্টালিটি পোষণ করে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, এক্সিকিউট করে
ক্যারি থ্রো করতে পারে তাহলে আপনার বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না এখানে জেতা। অনেক অনেক ধন্যবাদ সেকান্দার ভাই, ইনশাল্লাহ আমরা আবারও আপনার সঙ্গে কালকের ম্যাচ শেষে আবারও যুক্ত হব। অনেক অনেক ধন্যবাদ।